আর কেউ কি জয়েন হবে? ওকে, তাহলে আমি যেটা বললাম যে আর ইকুয়াল টু এম জি, আর এখানে মিউ এস ইকুয়াল টু আমরা কি লিখলাম? মিউ এস ইকুয়াল টু আমরা যেটা বুঝতে পারছি, মিউ এস মানে ঘর্ষণ গুণাঙ্ক। আমি আরেকবার রিপিট করি, মিউ এস মানে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। আর এই ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশনে বলা হচ্ছে যে আমাদের পিছন দিকে যে ঘর্ষণ বল এবং যে প্রতিক্রিয়া বল, এটার অনুপাতকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এবং এটা আরেকটা মিনিং হচ্ছে ট্যান থিটা, যেখানে থিটা হচ্ছে এইটা, এবং থিটাকে তুমি যদি লেখো তাহলে এফ এস বাই আর লেখা যায়। কাজে আমি বলতে পারি এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এটা হচ্ছে ঘর্ষণ কোণ। এই থিটাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ, আর এইটাকে বলি আমরা ঘর্ষণ গুণাঙ্ক। সো ডিস্টার্ব, কারেন্ট চলে গেল। আচ্ছা, তোমরা একটু লাইনে থাকো। কারেন্ট চলে গেছে, একটু অনেক লাইনে থাকো, দেখি কারেন্ট আসে কিনা। একটু 10 মিনিট ওয়েট করো। কারেন্ট সাধারণত যায় না, বাট আজকে এত ডিস্টার্ব দিচ্ছে। সো আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা একটু বলো তো আমাকে একটু। কারেন্ট চলে এসছে। হ্যাঁ, রিপিট করতেছি, টপিকটা আগে বোঝা যায় কিনা সেটা আমাকে একটু বলো। ওকে,
আচ্ছা, স্পষ্ট দেখা যায়, স্পষ্ট দেখা যায় এখানে। ওকে, সো আমি এখানে যেটা বোঝাচ্ছিলাম আর কি, আমি যেটা বললাম যে আমি তাহলে আরেকবার রিপিট করি জিনিসটাকে। দেখো আমি বলতেছি যে এখানে এফ বল কাজ করে পিছন দিকে এফ এস, আর কোন বস্তুর এমজি নিচের দিকে কাজ করে, প্রতিক্রিয়া বল আর উপরের দিকে কাজ করে। তো এই দুইটার মধ্যে একটা লব্ধি বল ড্র করতেছি, সেটাকে বলতেছি আমি এস। তো এই লব্ধি বলটা সবসময় এইদিকে কাজ করে বিষয়টা এমন না, লব্ধি বল এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো আমি এইদিকে আঁকানোর একটা কারণ আছে, সেটা একটু পরে বলি তোমাদের। আমি এই জায়গাটাতে একটা কোণ দিচ্ছি, যেই কোণের নাম হচ্ছে থিটা। এখন আমি চাচ্ছি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে। ঘর্ষণ গুণাঙ্ক মানে হচ্ছে পেছন দিকে যে ঘর্ষণ বল আছে, এই ঘর্ষণ বল আর উপরের দিকে যে প্রতিক্রিয়া বল আছে, এই প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। তো এখন এফ এস বাই আর পাইতে গেলে আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে এইটার সমান্তরাল করে আমি এখানে ড্র করব। আর ড্র করলে জিনিসটা কেমন হবে দেখো, এই চিত্রটা আমি এখানে নিয়ে আসলাম, এই চিত্রটা যদি এখানে নিয়ে আসি তাহলে দেখো আর বল উপরের দিকে, আর এইটার সমান্তরাল করে এখানে যেটা আঁকেছি সেটা হচ্ছে আমাদের এফ এস, সেই এফ এসটা এখানে আঁকেছি। এখন এই যে এই জিনিসটাকে দেখো, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখন এই ট্যান থিটার সমান এই ত্রিভুজ থেকে জিনিসটা কিভাবে লেখা যায়, বিষয়টা এমনও দেখো তো, এখানে হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এফ এস। এখন দেখো তো ভাই, আমি যদি ট্যান থিটা ইউজ করি এই ত্রিভুজটাকে এভাবে যদি লিখি তাহলে এভাবে লেখা যায় না, এফ এস বাই আর ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এফ এস বাই আর, এবং এটা হচ্ছে আমাদের মিউ এস। তাহলে এই থিটাটা হচ্ছে ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণের ট্যান থিটার ভ্যালু হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এইটাই বোঝাইছি মূলত। এখন এই মিউ এস মানে আসলে এই এফ এস মানে এখন কি লেখা যায়, এফ এস মানে হচ্ছে লেখা যায় যেটা, সেটা হচ্ছে মিউ এস আর। আচ্ছা, এখন এই মিউ এস আর আর মানে কি, আর মানে হচ্ছে এমজি, আর মানে হচ্ছে এমজি, ঠিক আছে। সেভাবে কিন্তু আমরা জিনিসগুলো লিখতে পারি। আবার আমি এভাবে লিখতে পারি যে এফ এস ইকুয়াল টু মিউ এস মানে কি, মিউ এস মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা এখানে হবে আর। অথবা এভাবে লিখতে পারি যে ট্যান থিটা এখানে হচ্ছে এমজি, মানে ম্যাথে যেভাবে দেওয়া থাকবে তুমি সেভাবে অ্যাপ্লাই করবা, দ্যাটস ইট। মূলত আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারি না, সূত্রগুলো কমপ্লেক্স মনে হয়, বাট আমি জিনিসটা এখন বোঝা দিচ্ছি, আই গেস তোমরা এখন পারবা, ঠিক আছে। ওকে, সো এই গেল। এখন আমি গতীয় ঘর্ষণের জন্য আলোচনা করব। আচ্ছা, ওকে, সো আমি এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তোমরা কি স্পষ্ট দেখতে পাও কি? আমার ফোনে তো একটু ক্লিয়ার দেখা যায় না খুব বেশি, একটু ঘোরা লাগে। তোমরা কি স্পষ্ট দেখতে পাও? একটু কাইন্ডলি আমাকে জানাও। ওকে, সো বুঝতে পারলে হবে। আচ্ছা, তাহলে এটা গেল। এবার আমি সমতলে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি এখানে লিখব গতীয় ঘর্ষণের জন্য। সো গতীয় ঘর্ষণ এবং স্থিতি ঘর্ষণের ভিতরে মেইন যে ডিফারেন্টটা সেটা যদি আমি একটু বোঝাই, দেখো আমি আগে যে ইকুয়েশনগুলো লিখেছিলাম সেটা কেমন লিখেছিলাম দেখো। আগে যে ইকুয়েশনটা লিখেছিলাম যে এফ মাইনাস এফ এস ইকুয়াল টু 0, দ্যাট মিনস আমি এম এর ভ্যালুটা এখানে 0 বসিয়ে দিচ্ছিলাম। এখন এই এম এর ভ্যালুটা 0 হবে না, 0 হবে না, 0 হবে না মানে বিষয়টা হচ্ছে এমন যে আমি কোনো একটা বস্তুকে, আগে যেটা বোঝালাম যে এম বলের কোনো একটা বস্তুকে 50 নিউটন বলে টানতেছি, পেছন দিকে 50 নিউটন না হয়ে যদি 30 নিউটন হয় তাহলে 50 মাইনাস 30 ইকুয়াল টু আমরা 20, এই 20 বলের জন্য কিন্তু বস্তুটা সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ যদি এমনও হয় যে বস্তুটা এখানে 49 আছে, এখানে ঘর্ষণ বল এখানে 49, তাহলে আমরা 1 নিউটনের জন্য বস্তুটাকে সরাইতে পারছি। দ্যাট মিনস বস্তুটা যদি সামান্য পরিমাণ বলের জন্য হলেও যদি বস্তুটা সামনের দিকে সরে, যদি সামান্য পরিমাণ বলের কারণে হলেও বস্তুটা যদি সামনের দিকে সরে, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। যদি 0.1 মিটারের জন্য হলেও যদি বস্তুটা সামনের দিকে সরে তাহলে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। দ্যাট মিনস এখানে আমাদের এই প্রযুক্ত বল এবং ঘর্ষণ বলের পরিমাণটা কখনোই সমান হবে না। দ্যাট মিনস একটা ডিফারেন্ট থাকবে যে ভ্যালুর কারণে বস্তুটা সামনের দিকে মুভ করবে, এবং সেটাই হচ্ছে আমাদের মূলত গতীয় ঘর্ষণ। সো আমি এখানে যেটা লিখতে পারি যে আমাদের এম এ পার্টটা, এখানে এম এ পার্টটা কখনোই বাদ হবে না।
এম এ পার্টটা কখনোই বাদ হবে না। এবং গতীয় ঘর্ষণের জন্য আমরা এফএস এর জায়গায় এই জায়গাটা ইউজ করে হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, দ্যাট মিনস হচ্ছে গতীয় ঘর্ষণ। সো আমরা এখানে এফ কে ইউজ করব, আমরা এফএস এর জায়গায় এখানে ইউজ করব কি গতীয় ঘর্ষণ, এবং এখানে আমাদের এম এর পরিমাণটা কখনোই 0 হবে না। এখন দেখো ভাই একই এখানে মিউ এস আছে না, মিউ এস এর জায়গায় তুমি লিখবা হচ্ছে মিউ কে, আর এফ এস এর জায়গায় লিখবা হচ্ছে এফ কে, আর এখানে ট্যান থিটা সব সেম। তাহলে এখানে কি লেখা যায় ভাই, এফ কে ইকুয়াল টু হচ্ছে মিউ কে আর আর মানে এখানে এমজি হবে, আর মানে চেঞ্জ হবে না। তাহলে আমরা জাস্ট এই পার্টটা বাদ দিয়ে দিলে মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে। সো এফ মাইনাস এফ কে মানে হচ্ছে কি মিউ কে আর ইকুয়াল টু হচ্ছে এম এ, আর আর মানে কি আবার আর মানে হচ্ছে এমজি, দ্যাট মিনস এখানে আমি লিখতে পারি কি যে মিউ কে এখানে হবে এমজি ইকুয়াল টু হচ্ছে এম এ। সো এইভাবে আমরা সূত্রগুলো জেনারেট করতে পারি। এখন মনে হয় তোমরা যে কোনো ম্যাথ দিলে আমার মনে হয় তুমি পারবা। আমি আমার এই জায়গাটায় মিউ কে এর জায়গায় আমি ট্যান থিটা লিখতে পারি, বুঝতে পারছো। সো এখানে আমাদের ফর্মুলাটা কয়টা পাচ্ছি, এখানে একটা ফর্মুলা, দুইটা ফর্মুলা, আর লাস্ট যেটা সেটা হচ্ছে 3 নাম্বার ফর্মুলা। সো এই হচ্ছে আমরা এই 3টা ফর্মুলা পাই। আমাদের গতীয় ঘর্ষণ এই সূত্র আর এই সূত্র আমাদের সেম থাকতেছে, শুধুমাত্র স্থির ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণের পার্থক্যটা হচ্ছে এখানে 0 হবে না, গতীয় ঘর্ষণের জন্য স্থির ঘর্ষণের জন্য 0 হবে, দ্যাটস ইট। এখন তোমরা পারবা, এবং আমি এখন আর ম্যাথটা না করালেও হবে, তোমরা পারবা। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 3-4 সালে একটা, এবং ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে আসছিল একটা ম্যাথ। এই দুইটা ম্যাথ কাইন্ডলি করে ফেলবা, একদম ইজি ম্যাথ, জাস্ট একটু ট্রাই করলে তোমরা পারবা। এই টপিকটা আসলে অনেক আলোচনা করলাম, এখন ম্যাথ করে থেকে আবার অনেক দেরি হয়ে যাবে। আমার মনে হয় তুমি পারবা, থিওরি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাইছো, 2টা সালে আসছিল, একটু করে ফেলিও। টাইপ 2 লিখি আমরা। টাইপ 2 লেখো যে সরল রৈখিক গতির সমীকরণ। আমার মাইকের একটা সাউন্ড আসতেছে, মাইকের আসলে সাউন্ড না ঠিক, এটা আসলে তোমার হচ্ছে এখানে মোটরে পানি তুলতেছে, তো এই জন্য মনে হালকা একটু সাউন্ড আসতেছে। তো সাউন্ড কিছুক্ষণ পরে থাকবে না। আমার কথা কি শোনা যায় কিনা সেটা বলো একটু কাইন্ডলি। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? স্পষ্ট শোনা গেলে হবে, বুঝতে পারছো। বাইরে থেকে একটু সাউন্ড আসছে। রাত্রিবেলা ক্লাস নিলে অবশ্য খুব বেশি সাউন্ড হয় না, বাট রাত্রিবেলা আবার নেট প্রবলেম থাকে, এটা একটা সমস্যা। রাতের বেলা এখানে এই রাস্তার পাশে তো একটু গাড়ি ঘোড়া চলে, মাঝে মধ্যে হালকা একটু সাউন্ড হয়, বাট রাতের বেলা অবশ্য সাউন্ডটা হয় না খুব বেশি। সো আমরা এখন টাইপ 2 নিয়ে আলোচনা করব। সরলরৈখিক গতির সমীকরণ সম্পর্কিত যে রাশিমালাগুলো আছে সেই সম্পর্কিত জিনিসপত্র নিয়ে। সো এখন লিখবো সরলরৈখিক গতির সমীকরণ। সরলরৈখিক গতির সমীকরণ, সরলরৈখিক গতির সমীকরণ, সরলরৈখিক গতির সমীকরণ, সরলরৈখিক গতির সমীকরণ। তো আমরা প্রথম কেস 1 যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেগ ও সময় সম্পর্কিত। কেস 1 বেগ ও সময় সম্পর্কিত বল, সো বেগ ও সময় সম্পর্কিত বল আসলে বলতে আমি কি বোঝাচ্ছি সেটা যদি তোমাদের একটু বোঝাই। দেখো, আমি বেগ ও সময় সম্পর্কিত বল বলতে বোঝাচ্ছি এফ ইকুয়াল টু ধরো এম এ, এই এটাকে এমনভাবে ভাঙবো যেখানে বেগ ও সময়ের একটা সম্পর্ক থাকবে, এই জন্য বলতেছি বেগ ও সময় সম্পর্কিত বল। দ্যাট মিনস বিষয়টা হচ্ছে এমন যে আমি এই ইকুয়াল টু কি জানি, দেখো তো ভাই আমি এই পাশে লিখলে হচ্ছে ভি, বেগের পরিবর্তনকে আমরা ত্বরণ বলি, সো আমরা এই জিনিসটাকে এভাবে কিন্তু লিখতে পারি, রাইট। আচ্ছা, এখন কোনো অবস্থানে এমন হতে পারে যে আমাদের হচ্ছে আদিবেগটা শূন্য, এমন একটা কন্ডিশন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা mv/t ইউজ করব, অর্থাৎ যখন আদিবেগটা শূন্য, আর যখন আমাদের শেষ বেগটা শূন্য, তখন আমরা মডুলাস ইউজ করব, ঠিক আছে। মডুলাস ইউজ বলতে কি, আমাদের বলটা আসলে নেগেটিভ ব্যবহার করার দরকার নাই। বলের পরিমাণ নেগেটিভ বলতে বোঝায় সেটা ডিরেকশনের পরিমাণ, এটা কখনো বোঝা যায় এত নেগেটিভ ভ্যালু আসলে বলতে বোঝায় ওটা ডিরেকশন বোঝায়। দ্যাট মিনস আমি যদি বলি পজিটিভ 5 নিউটন তাহলে আছে ডিরেকশন এই দিকে, আমি যদি বলি নেগেটিভ 5 নিউটন সেটা হচ্ছে এত দিকে, মানে এই দিকে। বাট এই ভ্যালু আর এই ভ্যালু সেম, শুধু প্লাস মাইনাস ডিরেকশন বোঝায়। কাজে ভেক্টর রাশির জন্য আমাদের যদি এই জায়গাটা ভিটা শূন্য হয়ে যায় তাহলে কিন্তু একটা নেগেটিভ একটা পার্ট আছে, কিন্তু নেগেটিভ পার্ট দরকার নাই, হ্যাঁ, অ্যাপ্লাই করার। আচ্ছা,
সো আমাদের কখনো কখনো শেষ বেগ শূন্য হয়ে গেলে তখন তুমি এটা ইউজ করতে পারবা। এবার দেখো ভাই যে আমরা কিন্তু এই জিনিসটা জানি যে এম ভি অথবা এম ইউ এইটা মানে কিন্তু লেখা যায় ভরবেগ, লেখা যায় না বলো তো ভাই? এম ভি মানে কি ভরবেগ, মানে এখানে শুধুমাত্র ভি থাকে বিষয়টা এমন না, যে কোনো বেগ, ভর এবং বেগের গুণফল আছে ভরবেগ, তাহলে এইটা অথবা এইটার গুণফলকে লিখতে পারি ভরবেগ, দ্যাট মিনস পি বাই টি লেখা যেতে পারে, পি বাই টি, অর্থাৎ যে কোনো একটা বেগ শূন্য হবে এখানে আমাদের, হ্যাঁ, হয় আদিবেগ শূন্য, সো এ লিখলে হবে, দ্যাট মিনস আসলে এত দরকার হবে না। তো দেখো তাহলে এখানে কি লিখলাম যে আমাদের কখনো কখনো এই সূত্র ইউজ করা লাগতে পারে, আবার কখনো একটা বেগ যদি থাকে আমাদের শূন্য হয় যদি কখনো, তাহলে আমরা এই দুইটার যে কোনো একটা ইউজ করলে হবে, হ্যাঁ, তুমি যদি ভ্যালু না বসাও তাহলে হবে, মানে এইটা যদি তুমি সূত্র না ইউজ করো তাহলে তুমি একবারে লিখতে পারবা যে এম সামথিং একটা বেগ বাই টি, ঠিক আছে, সেটা আদিবেগ কিংবা শেষ বেগ সেটা অত ডিফাইন করার দরকার নাই। আর এখানে হচ্ছে ভরবেগ, ঠিক আছে, ভরবেগ যদি থাকে তাহলে আমাদের ভরবেগ পি এটা ইকুয়াল টু পি বাই টি পাচ্ছি, যদি আমাদের একটা বেগ কখনো শূন্য হয় বা এরকম থাকে রিলেশন। আচ্ছা, সো ঢাকা ইউনিভার্সিটির কোর্সেন আমরা দেখতে পারি, ঢাকা ইউনিভার্সিটিতে এটা কয়েকবার এসছে, এই সূত্র দিয়ে বেশ কয়েকবার এসছে ঢাকা ইউনিভার্সিটিতে। জাস্ট আমি প্রথম দিকে 18-19 সালে একটা কোর্সেন আসছিল, সেটা যদি আমি একটু দেখি, বলা হচ্ছে যে 10 কেজি ভরের একটি বস্তুর উপর 2 এফ মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এম ভরের একটি বস্তুর উপর 5 এফ মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ যদি এত হয় তাহলে আমাদের এম এফ হলো কত? আচ্ছা, তো আচ্ছা এটা না, মেবি একটু ভুল হচ্ছে হয়তো বা, বল সম্পর্কিত যেটা আছে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, আমি একটু দেখি। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 16-17 সালে একটা কোশ্চেন, সেটা আমরা দেখতে পারি। 16-17 সালে এমন একটা কোশ্চেন আসছিল যে 30 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার পার আওয়ারে উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করা হবে। আচ্ছা, কোশ্চেনটা আমি যদি একটু বলি তোমাদের, বলা হচ্ছে যে আমাদের এখানে 30 কেজি ভরের একটা বস্তু আছে, এখানে এম ইকুয়াল টু 30 কেজি, এই 30 কেজি ভরের একটা বস্তুর উপরে বলা হচ্ছে যে 30 কেজি ভরের একটি স্থির বস্তু, এখানে আমাদের বলা হচ্ছে স্থির বস্তু, তার মানে আদিবেগ শূন্য, স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে টি ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 মিনিটে বৃদ্ধি করে আমাদের একটা বেগে উন্নীত করা হচ্ছে। সেই বেগটা ধরো আমি এই বেগটা 2 মিনিটে উন্নীত করে একটা বেগ দেওয়া হচ্ছে এই পয়েন্টে বেগের পরিমাণটা দেওয়া রয়েছে হচ্ছে তোমার 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার। দ্যাট মিনস তুমি যদি 3.6 দিয়ে ভাগ দাও তাহলে তুমি এখানে পাবা কত? 36 ভাগ হচ্ছে 10, দ্যাট মিনস এখানে 10 মিটার পার সেকেন্ড তুমি পাবা, এত বেগে উন্নীত করা হচ্ছে। এবং বলা হচ্ছে যে বস্তুটির উপর কত বল প্রয়োগ করা হয়েছিল, মানে এই বস্তুটার উপরে কি পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটিকে 2 মিনিটে এত বেগ উন্নীত করা হলো। 2 মিনিটে এত বেগ উন্নীত করার জন্য বস্তুটির বাইরে থেকে কি পরিমাণ ফোর্স প্রয়োগ করা হচ্ছে সেটা আমাদের কোশ্চেন, যেখানে বস্তুর ভর হচ্ছে 30 কেজি। তাহলে ভাই দেখো, আমি তোমাদের একটু আগেই বললাম যে আমাদের আদিবেগ শূন্য, দ্যাট মিনস আমাদের যে কোনো একটা বেগ যদি শূন্য থাকে তাহলে কিন্তু আমি সরাসরি আমার ডাটা মাটা এত বসানোর দরকার নেই, নর্মালি আমি করে ফেলতে পারি। সেটা কি এম হচ্ছে 30, আর আমরা এখানে পজিটিভ ভ্যালু ইউজ করব, ঠিক আছে। সো আমরা এখানে কি ইউজ করতে পারি? ভি বাই টি, দ্যাট মিনস এই যে এখানে হবে 10, এখানে হবে তোমার 10 বাই হচ্ছে টি মানে কত? টি মানে হচ্ছে 2 মিনিট হচ্ছে 120 সেকেন্ড, ঠিক আছে। মানে একটা বেগ যদি শূন্য থাকে তাহলে এম ভি বাই টি, দ্যাটস ইট, এম ভি বাই টি অথবা এম ইউ বাই টি, এটা করলে হলো। সো এটা কাটা গেল, 3 আর 4 12, সো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, তার মানে আলটিমেটলি আনসার হচ্ছে 2.5 নিউটন, ঠিক আছে। এই কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে। এই কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে, ডিইউতে আসছিল 16-17, এবং বেশ কয়েকবার এসছে। আমি যদি তোমাদের আরেকটা কোশ্চেন দেখাই, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 10-11 সালে একটা কোশ্চেন, তো সেটা আসলে কেমন? 10-11 সালে একটা কোশ্চেন আসছিল, যদি একটু বের করো তোমরা কাইন্ডলি। 10-11 সালে আসছিল, বলা হচ্ছে 30
মিটার পার সেকেন্ড বেগে আগত 250 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক বলটির উপর প্রযুক্ত গড় বল কত? খুবই সিম্পল ম্যাথ, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 10-11 সালে। কোশ্চেনটা যদি তোমাদের একটু বোঝায় এবং ম্যাথটা যদি একটু করিয়ে দিই, বলা হচ্ছে ধরো এই জায়গাটা এখান থেকে ব্যাটে আঘাত করা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ব্যাট, ধরো এই ব্যাটে বলটা আঘাত করা হচ্ছে, বলটা ক্যাচ উঠে গেল এবং এই ক্যাচটা এখানে এই বলটাকে একজন ধরতেছে, ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল। এখানে একজন ব্যক্তি ক্যাচ ধরতেছে এবং সেটা 0.1 সেকেন্ডে সেটা থামিয়ে দিচ্ছে, 0.1 সেকেন্ডের ভিতরে ধরে এটা থামিয়ে দিচ্ছে। এবং এই যে বলটা যাচ্ছিল সেই বলটার বেগ ছিল হচ্ছে তোমার 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ পার সেকেন্ডে 30 মিটার করে যাচ্ছিল। এবং এই যে বলটা যাচ্ছিল, যে বলের ভর হচ্ছে 250 গ্রাম, 250 গ্রাম ভরের কোনো একটা বলকে আঘাত করার ফলে এত বেগে যাচ্ছিল এবং একটা ব্যক্তি সেটা 0.1 সেকেন্ড ভিতরে ধরে ফেলে। এবং বলা হচ্ছে যে আসলে খেলোয়াড় কর্তৃক বলটির উপর প্রযুক্ত বল কত, খেলোয়াড় কর্তৃক বলটির উপর প্রযুক্ত গড় বল কত, বুঝতে পারছো? দ্যাট মিনস এখানে যে ফোর্সটা প্রয়োগ করা হয়েছিল সেই ফোর্সটা কত। তাহলে দেখো তো ভাই, আমরা এখান থেকে ইউজ করতে পারি না যে mu/t F = কি, আমরা এখানে মডুলাস ইউজ করবো। দ্যাট মিনস আমরা পজিটিভ ভ্যালু ইউজ করবো, আমাদের নেগেটিভ ভ্যালু দরকার নেই। mu কত 30, আর এখানে 250 না, তাহলে 250কে তুমি 1000 দিয়ে ভাগ দাও, 1000 দিয়ে ভাগ দেবা। এখানে যেহেতু গ্রাম আছে তাহলে কেজিতে করতে হবে, আর টি আছে তার মানে 1/10, 1/10 মানে কত, তাহলে এখানে 10 তুমি গুণ করে দাও, ঠিক আছে, পাশে। তাহলে এখানে একটা 0 কাটা গেল, এখানে একটা 0 কাটা গেল, এখানে একটা 0 কাটা গেল, তাহলে নিচে 3টা 0 কাটা যাচ্ছে। তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 75। ব্যাস, খুব সাধারণ ম্যাথ। এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 10-11 সালে। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি আরও কিছু এখান থেকে এসছে, আমি সেগুলো তোমাদের লিখে দিচ্ছি, তোমরা কাইন্ডলি সেগুলো একটু বাসায় করবা। ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে আরও কয়েকটা কোশ্চেন আসছিল, আমি সেগুলো একটু লিখে দিই, তোমাদের একটু লিখে রাখো। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল তোমার 98-99 সালে একটা কোশ্চেন আসছিল, তারপরে হচ্ছে 3-4 সালে আসছিল, তারপরে 4-5 সালে আসছিল, তারপরে 7-8 সালে আসছিল, 4-5, তারপরে 5-6 সালে আসছিল, তারপরে 7-8 সালে আসছিল, তারপরে হচ্ছে 10-11 সালে আসছিল, অ্যান্ড দেন হচ্ছে হ্যাঁ, এত বছর এত যে ফর্মুলাগুলো আছে সব ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। একটু যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে। 7-8 সালের কোর্স, আমি কোশ্চেনগুলো লিখে দিয়েছি, তোমরা একটু কাইন্ডলি অ্যাপ্লাই করো ম্যাথগুলো, তাহলে হবে। আচ্ছা, ঘুম আসলে ঘুমায় পড়ো, রেকর্ডেড থাকবে না, পরে দেখে নিন, যেহেতু ঘুমে চলে আসছে, কি আর করার। ওকে, সো আসলে এই সূত্রটা আসলে সহজ হলেও আমাদের কিন্তু এখান থেকে প্রায়ই কোশ্চেন আসে, ঠিক আছে। হ্যাঁ, অনেকবার আসছিল, জিনিসটা সহজ হলেও ইম্পর্টেন্ট আর কি অনেক। ওকে, সো এটা গেল। এবার আমরা যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে, যেটা আসে লিখবা, কেস 2 লিখবা, বেগ ও সরণ সম্পর্কিত বল, বেগ ও সরণ সম্পর্কিত বল। এখানে সময়ের জায়গায় লিখবো সরণ, বেগ ও সরণ সম্পর্কিত বল। এখানে কেস 2। আচ্ছা, দেখো F = ma। এখন আমি এটাকে বেগ ও সরণের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে সেটাকে কিভাবে লেখা যায়? v² = u² + 2as। তাহলে a = লেখা যেতে পারে v² - u² হচ্ছে 2s। সো আমি এটাকে লিখতে পারি কিভাবে, mv² - u² হচ্ছে 2s।
এখন যদি কখন আমাদের আদিবেগ শূন্য থাকে তাহলে আমরা ইউজ করব হচ্ছে ভি স্কোয়ার বাই হচ্ছে 2s। আবার আমাদের যদি হচ্ছে এরকম থাকতে পারে যে শেষ বেগ শূন্য, তাহলে আমরা মডুলাস ইউজ করব ইউ স্কোয়ার বাই হচ্ছে 2s, অর্থাৎ আমরা নেগেটিভ ভ্যালুটা অ্যাভয়েড করতে চাচ্ছি। ঠিক আছে, সেই ধরনের ফর্মুলাগুলো দিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রায় কোশ্চেন আসে। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখবা যে আমাদের সময়ের কোনো ব্যাপার স্যাপার থাকবে না। আমাদের আগের ইকুয়েশনও বেগ ছিল, এই ইকুয়েশনও বেগ আছে। এখন ম্যাথমেটিক্সের ডাটায় আমাদের যদি সময়ের পরিবর্তে স্মরণ বলে, তাহলে মাথায় রাখবো আমাদের যদি বল বের করতে বলে ডেফিনেটলি আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। সো আমরা একটা কোশ্চেন দেখি, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল একদম প্রথম দিকে একটা কোশ্চেন আসছিল 2000 সালের দিকে। তো সেই কোশ্চেনটা যদি একটু দেখি, একদম প্রথম দিকে 2000 সালে আসছিল। কোশ্চেনটা হচ্ছে এমন, যদি 10 গ্রাম ভরের একটি বুলেট একটি বন্দুকের 20 সেন্টিমিটার ব্যারেলের মধ্যে 200 মিটার পার সেকেন্ড বেগ পায়, তাহলে ত্বরণ সৃষ্টিকারী বল কত? বলা হচ্ছে এই হচ্ছে আমাদের এখানে ব্যারেল দেওয়া রয়েছে, ধরো এই হচ্ছে আমাদের ব্যারেল। এখান থেকে আমি একটা বুলেটকে নিক্ষেপ করতেছি, এই বুলেটটি আমাদের ব্যারেলের মধ্যে 20 সেন্টিমিটার প্রবেশ করতেছে। এই ব্যারেলের মধ্যে আমি যদি ব্যারেলটা একটু বড় করে আঁকাই, বলা হচ্ছে এই বুলেটটা ব্যারেলের ভিতরে আমাদের 20 সেন্টিমিটার প্রবেশ করতেছে, মানে দ্যাট মিনস এই যে এখানে এসে থেমে গেল, এই যে এতটুকু। দ্যাট মিনস এই যে এতটুকু যে সরণ দেওয়া রয়েছে, সেই সরণ হচ্ছে 20 সেন্টিমিটার আমাদের দেওয়া রয়েছে, 20 সেন্টিমিটার ব্যারেলের ভিতরে প্রবেশ করতেছে। এবং আমি যে বুলেটটা নিক্ষেপ করতেছি, সেই বুলেটটা হচ্ছে তোমার 10 গ্রাম ভরের একটা বুলেট, ব্যারেলের মধ্যে নিক্ষেপ করাই, সেটা ব্যারেলের ভিতরে 20 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। ঠিক আছে, ব্যারেলের ভিতরে 20 সেন্টিমিটার যাওয়ার ফলে আমাদের এখানে একটা বেগ লাভ করলো, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু 200 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এত বেগ পাই, ব্যারেলের মধ্যে এত বেগ পায়, ত্বরণ সৃষ্টিকারী বল কত? ত্বরণ সৃষ্টিকারী বল চাইছে। তাহলে দেখো ভাই, আমাদের আগেও কিন্তু বেগ ছিল, এখনো বেগ আছে, বাট আগে আমাদের সময় ছিল, এখন টাইম আছে। তো টাইম থাকলে আমাদের এত কিছু মাথায় রাখার দরকার নাই, জাস্ট কি করতে হবে, এম ইউ স্কোয়ার বাই 2s। এমটাকে গ্রাম আছে সেটাকে কেজিতে করো, এটাকে কেজিতে করলাম, এম ইউ স্কোয়ার বা ভি স্কোয়ার যাই লিখবা লেখো। দ্যাট মিনস আমি এখানে লিখতে পারি 200 স্কোয়ার বাই হচ্ছে 2s, 2 ইন্টু এস মানে কি লিখতে পারি 20 বাই হচ্ছে 100। ঠিক আছে, সো এটাকে জাস্ট ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার কিন্তু পেয়ে যাবো। এখানে একটা জিরো, তাহলে আমাদের 1/100 থাকতেছে। আর এখান থেকে আমি যদি একটু ক্যালকুলেট করি জিনিসটাকে, দেখো আমাদের এখানকার 100 আর এখানকার 100 কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে কত ভাই? আমাদের উপরে থাকতেছে হচ্ছে 200 গুণ 200, আর নিচেই থাকতেছে হচ্ছে 2 গুণ এরকম 20। সো কাটাকাটি করলে কত হচ্ছে ভাইয়া? কেটে দাও, তাহলে এখানে হচ্ছে 10 আর এখানে হবে 100। সো আলটিমেটলি আমাদের উত্তর হবে 1000। আচ্ছা, সো 10 টু দি পাওয়ার কি ওয়ার্ড, এটা সায়েন্টিফিক আকারে অপশনগুলো দেওয়া আছে, সায়েন্টিফিক আকারে দেওয়া আছে। এটা ডিউতে আসছিল অনেক আগে, ডিউতে আসছিল তোমার একদম প্রথম দিকে আসছিল। হ্যাঁ, আমি তো বলে দিচ্ছি, প্রত্যেকটা টপিক পড়ার পরে ওই টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটি যে কোশ্চেন আসছে আমি তো এখানে লিখেই দিচ্ছি, এই যে এখানে লিখে দিচ্ছি না তোমাদের, সবই তো করে দিচ্ছি, আর আগেও তো লিখে দিয়েছি। ওকে, যাই হোক, তাহলে এবার আমরা এটা গেল, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবার কেস 3 লিখবো ভরবেগের সংরক্ষণশীল নীতি। ভরবেগের সংরক্ষণশীল নীতি, এখানে কেস 3 লিখবা ভরবেগের সংরক্ষণশীল নীতি। কেস 3 লিখে এবার লিখবা ভরবেগের সংরক্ষণশীল নীতি। কেস 3 হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল নীতি। ভরবেগের সংরক্ষণশীল নীতি। ঠিক আছে, ভরবেগের সংরক্ষণশীল নীতি। আমি জাস্ট এখানে বন্দুকের উদাহরণটা দিব। দেখো, ধরো এই হচ্ছে তোমার কাছে কোনো বন্দুক আছে, তোমার কাছে এরকম কোনো বন্দুক আছে। সো এই আমি বন্দুক কিন্তু আগাতে পারি না, বুঝে নিও আর কি। ঠিক আছে, তো এই বন্দুক থেকে একটা বুলেট ধরো বের হচ্ছে, এই বন্দুক থেকে ধরো একটা বুলেট বের হচ্ছে, এই বুলেটটা
এতটুকু ধরো আমি বুলেটটা এখানে কোনো একটা নিক্ষিপ্ত, এখানে একটা বস্তু আছে, যে বস্তুটাকে তুমি নিক্ষেপ করতে চাচ্ছ সেই হচ্ছে আমাদের বস্তু, ঠিক আছে। তো এখানে আমাদের দুইটা কেস আছে, একটা হচ্ছে যে আমাদের যে রাইফেলের ভর আছে, রাইফেল বন্দুকের ভর, একটু লেখো, এটা হচ্ছে বন্দুকের ভরকে আমি প্রকাশ করবো হচ্ছে বড় হাতের ভি দ্বারা। তো দেখো ভাই, বন্দুক থেকে আমাদের যে বুলেটটা বের হচ্ছে, আমাদের বুলেটের যে আমি এখানে একটা কাজ করি, এখানে বন্দুকের বেগ, দেখো ভাই যে আমাদের এখান থেকে যে বুলেটটা বের হচ্ছে সেই বুলেটের আমাদের ভর কিন্তু খুবই ছোট, অর্থাৎ আমি যদি বলি বুলেটের ভর কিন্তু খুবই ছোট, এই জন্য আমি এখানে ছোট হাতের এম দ্বারা ডিনোট করব। বাট এখানে আমি যখন বন্দুক থেকে বুলেটটা ছুড়ে দেবো, বন্দুক কিন্তু অনেক বেশি বেগ পাবে, বুলেটের বেগ কিন্তু অনেক বেশি হবে, যার কারণে আমি এটা বড় হাতের ভি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। আচ্ছা, আর বন্দুকের বেগ মানে কি, বন্দুকের পশ্চাৎ বেগ, আসলে বন্দুকের বেগ বললে এটা আসলে পশ্চাৎ বেগ বোঝাই, পশ্চাৎ বেগ, ঠিক আছে। বন্দুকের পশ্চাৎ বেগ সেটা হচ্ছে ছোট হাতের ভি, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে যে আমি যখন বন্দুক থেকে কোনো একটা গুলি যখন ছুড়ে দেবো, তখন তো পিছন দিকে আমি ধাক্কা অনুভব করবো, দ্যাট মিনস পেছন দিকে এই ধাক্কাটা, ধাক্কা বল অনুভব করবে, দ্যাট মিনস বন্দুকটা পিছন দিকে এক ধরনের বেগ লাভ করবে, সেটা হচ্ছে ছোট হাতের ভি। সো আমি এটা লিখতে পারি। আর আমরা এটা পড়েছিলাম আগের চ্যাপ্টারে কোথাও, যে আমাদের ভরবেগ সবসময় সংরক্ষিত হয়, সবসময়। কাজে আমি ডিটেলসে যাচ্ছি না, কাজে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে বন্দুকের ভরবেগ, আর এটা হচ্ছে বন্দুকের ভরবেগ, আর এটা হচ্ছে বুলেটের ভরবেগ, এটা হচ্ছে বন্দুকের ভরবেগ। তো আমাদের পরীক্ষাতে আসলে কি চাই, আমাদের পরীক্ষাতে চাই বন্দুকের পশ্চাৎ বেগ চাই। তো বন্দুকের পশ্চাৎ বেগ বলতে বোঝায় আসলে এটা, তাহলে এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ মানে হচ্ছে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে বড় হাতের এম ছোট হাতের ভি বাই বড় হাতের এম। তবে এটা টেকনিক শিখাই দিই তোমাদের। এখানে এই এমটার পরিমাণ অনেক কম, সব থেকে কম। এখানে 3টে ডাটা দেওয়া থাকবে, 3টে ডাটার ভিতরে সব থেকে বড় ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। সব থেকে এখানে আমি লিখতে পারি ম্যাক্স ভ্যালু গুণ, ঠিক আছে। ম্যাক্স ভ্যালু মানে এম এর ভ্যালুটা সব থেকে কম হবে, দ্যাট মিনস সব থেকে কম ভ্যালু ইন্টু ভিটা হচ্ছে সব থেকে বেশি হবে, মানে 3টে ডাটার ভিতরে সব থেকে এই বন্দুকের বেগটা সব থেকে বেশি হবে। এজন্য এখানে বলবো হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বাই এখানে এই দুইটার মধ্যবর্তী একটা মান থাকবে, সেটা হচ্ছে এম, সেটা হচ্ছে মিডিয়াম ভ্যালু, ঠিক আছে, মিডিয়াম ভ্যালু। সো আমরা এটা কি বুঝলাম, দেখো ভাই, আমাদের এত ডাটার দিকে কোনো খেয়াল করার কোনো দরকারই নেই, ঠিক আছে। কি দেওয়া থাকলো ম্যাথমেটিক্সে না থাকলো, কোনটা বন্দুকের পশ্চাৎ বেগ, কোনটা কি বেগ, এসব দেখার দরকার নাই। তুমি জাস্ট কি করবা ভাই, মিনিমাম ভ্যালু সব থেকে কম ভ্যালু এবং সব থেকে বেশি ভ্যালু গুণ করে বাই ছোট মিডিয়াম ভ্যালু ভাগ করে দিলেই পশ্চাৎ বেগ পেয়ে যাবা, দ্যাটস ইট, এর থেকে শর্টকাট নাই। আচ্ছা, সো আমি একটা কোশ্চেন দেখাই তোমাদের। ঢাকা ইউনিভার্সিটির 2টা কোশ্চেন আসছিল এরকম, ঢাকা ইউনিভার্সিটি 2টা না, ঠিক 2টা 3টা আসছিল এরকম। সো আমি প্রথমে দেখাবো 12-13 সালে একটা কোশ্চেন আসছিল, ঢাকা ইউনিভার্সিটি 12-13 সালে। তো 12-13 সালে একটা কোশ্চেনে এরকম রয়েছে, জিনিসটা আমি যদি একটু বলি। 12-13 সালে যে কোশ্চেনটা আসছিল, বা 17-18 সালে একটা কোশ্চেন আসছিল, 17-18 সালে একই টাইপের কোশ্চেন। দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের একটু বোঝাই, যদি এমন থাকে যে আমাদের এই বন্দুকের এটা M1 এটা M2, আচ্ছা আমি তোমাদের এখানে বোঝাই, ম্যাথ এখানে দেওয়া রয়েছে। বলা হচ্ছে স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরণের ফলে M1 এবং M2 ভরের 2টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। খণ্ড দুইটি বিপরীত দিকে যথাক্রমে V1 এবং V2 বেগে প্রাপ্ত হয় এবং V1 এবং V2 এর অনুপাত কত হবে? স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরণের ফলে M1 এবং M2 ভরের 2টি বস্তু বিভক্ত হয়। আচ্ছা, ওকে, মানে বলা হচ্ছে যে আমাদের ধরো এমন একটা বস্তু আছে, সেটা হচ্ছে M ভরের বস্তু, যেটা বিস্ফোরিত হওয়ার ফলে 2টা খণ্ডে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে M1 এবং আরেকটা হচ্ছে তোমার M2, ঠিক আছে, একটা হচ্ছে M1 একটা হচ্ছে M2। তো বলা হচ্ছে যে 2টা খণ্ডে বিস্ফোরিত হলে
আমাদের দুইটা খণ্ডে বিভক্ত হচ্ছে এবং দুইটা খণ্ড দুইটা পরস্পর বিপরীত দিকে চলমান। মানে প্রথমে আমাদের বড় খণ্ড আছে, সেটা ভেঙে গেছে, দুইটা খণ্ডে বিভক্ত হয়েছে এবং সেই দুইটা খণ্ড পরস্পর বিপরীত দিকে আসতেছে। এটা আমাদের ম্যাথমেটিক্সে বলা হচ্ছে। দুইটা বিপরীত দিকে আসছে যথাক্রমে কি বেগে? m1টা আসতেছে v1 বেগে এবং m2 আসছে v2 বেগে। এখন বলা হচ্ছে যে আমাদের v1 এবং v2 অনুপাত কত। তো এটা অনেক কিছু লজিক দাঁড় করা যায়, অনেক কিছু লজিক টজিক অ্যাপ্লাই করে করা যেতে পারে, বাট আমি তোমাকে একটু একটা কথা বারবার বলবো যে ভরবেগ অলওয়েজ সংরক্ষিত হয় ভাই, ভরবেগ অলওয়েজ সংরক্ষিত হয়। কাজে তুমি কোনো দিকে না থাকে কিন্তু এই জিনিসটাকে অনায়াসে লিখতে পারো, প্রথম বস্তুর ভরবেগ ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর ভরবেগ। আমি যদি এটা লজিক দাঁড় করিয়ে করি, প্লাস মাইনাস ইকুয়েশন করে, অনেক প্লাস মাইনাস ব্যবহার ইকুয়েশন করে, আলটিমেটলি ফাইনাল লাইন আমি এটাই পাবো। কাজে আমি যেহেতু এমসিকিউ সলভ করবো, আমার এত কিছু ভাবার দরকার নাই, ঠিক আছে। সো আমি চাচ্ছি, আমার ম্যাথমেটিক্সে বলা হচ্ছে v1 এবং v2 অনুপাত কত। তাহলে v1 এবং v2 অনুপাত কী হবে ভাই? m2 বাই হচ্ছে m1, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, সো এই কোশ্চেনটা এবং সেম কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি 12-13 সালে আসছিল এবং পরবর্তীতে রিপিট করছিল। এই কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 12-13 সালে, আবার সেম কোশ্চেন রিপিট করছিল 17-18 সালে, একদম হুবহু রিপিট করেছে, ঠিক আছে। 17-18 সালে যে কোশ্চেনটা আসছিল ভাই একই কোশ্চেন, ঠিক আছে। ওকে, সো এটা গেল আর কি। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের দুইটা কোশ্চেন আসছিল এবং আর একটা কোশ্চেন মেবি আসছিল, তো সেটা একটু দেখি। আচ্ছা, আর একটা কোশ্চেন আসছিল, আমি যদি 11-12 সালের একটা কোশ্চেন তোমাদের দেখাই। 11-12 সালের একটা কোশ্চেনে বলা হচ্ছে 16 কেজি ভরের একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি এবং 12 কেজি এর খণ্ডে দুইটা বিভক্ত হলো। 12 কেজি এবং 4 কেজি অন্য হলে অন্য টুকরাটির গতিশক্তি কত? 4 কেজি 12 কেজি দুটি খণ্ডে বিভক্ত হলো, বলা হচ্ছে যে 12 কেজি ভরের বেগ। আচ্ছা, ওকে ফাইন। দেখো, ঢাকা ইউনিভার্সিটি 11-12 সালে একটা কোশ্চেন আসছিল যে এম ভরের একটা বস্তু আছে যার ভর আছে 16 কেজি। এই বস্তুটাকে ভেঙে আমাদের m1টা হয়ে যাচ্ছে 16 কেজি, সরি 12 কেজি, m1টা হয়ে যাচ্ছে হচ্ছে 12 কেজি, আর m2টা ভেঙে আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে 4 কেজি। মানে একটা টুকরা দুইটা খণ্ডে বিভক্ত হয়েছে। তো এই যে মানে একই ম্যাথ, আগে ডাটা ভ্যালু দেওয়া ছিল না, এখন ভ্যালু দেওয়া রয়েছে, ঠিক আছে। দ্যাটস ইট। বলা হচ্ছে যে এমটা 16 কেজি, এটা ভেঙে আমাদের একটা 12 কেজি হয়েছে আর একটা 4 কেজি। তো 12 কেজি ভরের যে বস্তুটা আছে সেটার ভর হচ্ছে, সেটার বেগ হচ্ছে 4 ms/-1। এখন ডিরেকশন দেওয়া নাই যে আসলে আমাদের এটা কি বিপরীত দিকে আসছে নাকি অন্য দিকে আসছে, কিছুই বলা নাই। হ্যাঁ, বলা হচ্ছে যে বিস্ফোরিত হওয়ার পরে আমাদের 12 কেজি এবং 4 কেজি খণ্ডে বিভক্ত হয়েছে। বলা হচ্ছে 12 কেজি ভরের একটা বস্তুটি আমাদের 4 ms/h বেগ নিয়ে চলতেছে। অপর যে বস্তুটা আছে সেই বস্তুটা কত গতিশক্তি হবে, অপর খণ্ডটির, দ্যাট মিনস 4 কেজি ভরের বস্তুর কত গতিশক্তি হবে। তাহলে ভাই তার মানে আমাদের বের করতে বলা হচ্ছে কি, আমাদের হাফ mv স্কোয়ার বের করতে বলা হচ্ছে, তাই না? হাফ mv স্কোয়ার, দ্যাট মিনস হাফ mv2 স্কোয়ার হবে। হাফ m কত হচ্ছে 4 আর v2 স্কোয়ার। আমি এখন v2 জানি না, তাহলে দেখো ভাই এই সেম জিনিস কিন্তু আমাদের এভাবে করতে হবে। তাহলে কি ভাই, m1 কত? m1 হচ্ছে 12। m1 হচ্ছে কত ভাই? m1 হচ্ছে 12। আমাদের কিন্তু অনেক লজিক হয়, এত দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে, এর থেকে সহজ সিস্টেম নাই। v1 হচ্ছে 4, m2 কত? m2 হচ্ছে 4 আর আমাদের v2টা বের করতে হবে, ঠিক আছে। আমি নেগেটিভ ভ্যালু নিলেও কি, আলটিমেটলি এটাকে স্কোয়ার করলে সেটা পজিটিভ চলে আসে। কাজে v2 হচ্ছে আমাদের এখানে 12। তাহলে এখানে 12কে স্কোয়ার করো, 12কে স্কোয়ার করলে আমি এইভাবেই করি ক্যালকুলেশনের সুবিধার্থে, 12 × 12। তাহলে এখানে হচ্ছে কত আমাদের 6। তাহলে 4 × 24 গুণ 12 বা 4 12 6 12 কত? 72। 72 গুণ 4, 72 গুণ 4 করলে কত হয়? 104 দুগুণা 8 আর 4 7 28, 288 জুল। দ্যাটস ইট। আচ্ছা, সেই কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে অনেক আগে। কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 11-12 সালে, ডিউতে আসছিল 11-12 সালে। দেখো তাহলে একই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের ঘুরাই ফিরাই ডিজিট দিয়ে যেভাবে দিয়েছে। তাহলে 11-12 সালে ডিজিট দিয়ে দিয়েছে, 12-13 সালে তোমাদের এখানে যেটা দিয়েছে সেটা ভ্যালু দেওয়া নাই। সেম কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি 17 সালে আসছিল, রিপিট করছিল। সো এই ছিল ভরবেগের সংরক্ষণশীল নীতি এবং সরলরৈখিক বেগ সংক্রান্ত যে সমস্ত জিনিসপত্রগুলো সেটা। এবং আরেকটা জিনিস আছে, সেটা যদি একটু করাই, মিলিত বেগ। লাস্ট এখানে লিখবা কেস 4 হচ্ছে মিলিত বেগ। আচ্ছা, তোমরা দেখি ম্যাথমেটিক্সে একজন নোট করতে হয়, একজন
খুব ভালো করে নোট করতাম, বাট ফিজিক্সে হচ্ছে দেখি তেমন নোট খাতা আমি দেখি না তেমন। আসলে ফিজিক্সে কি তোমরা নোট করা বন্ধ করেছো নাকি আসলে নোট করো বাট গ্রুপে পোস্ট করো না, এমন বলো তো? কেউ কি আসলে নোট করো না নাকি? আমার আসলে নোট খাতা দরকার, মানে আমি তোমাদের যা পড়াচ্ছি একজনের কাছ থেকে পিডিএফ নিতে চাচ্ছি আমি। কেউ একজন দায়িত্ব নিতে পারবা? মিলিত বেগ কেস 4 মিলিত বেগ। ওকে, আচ্ছা মিলিত বেগের যে ফর্মুলাটা সেটা যদি একটু বোঝাই। মিলিত বেগ বলতে আসলে কি বোঝায়? এখানে m1 ভরের একটা বস্তু ধরো u1 বেগে চলতেছিল, আর এখানে m2 ভরের বস্তু হচ্ছে u2 বেগে চলছিল। এখন এই বস্তুটা এভাবে ধাক্কা লেগে যাচ্ছে। মনে করো আমি এখানে বলতেছি যে u1 গ্রেটার দেন হচ্ছে u2, দ্যাট মিনস আমাদের এইটা যদি এতটুকু দ্রুততে চলে তাহলে এইটা হচ্ছে এত দ্রুততে চলে। অর্থাৎ আমাদের m2 আস্তে আস্তে যাচ্ছে ধরো এই জায়গাটা এসছে m2, আর এটার বেগ যেহেতু বেশি তাহলে এই m1 এর ভরের বস্তুটা সেটা চলতে একটা সময় লেগে যাবে। দ্যাট মিনস এটা m1 ভরের বস্তু, সেটা লেগে যাওয়ার পরে দুইটা একসাথে জোড়া লেগে দুইটা একসাথে চলতে থাকবে তখন, অর্থাৎ যখন দুইটা একসাথে চলবে তখন আমরা এটাকে বলতেছি ভি। তাহলে দেখো ভাই, আগে প্রাথমিক অবস্থায় অর্থাৎ বস্তুটা জোড়া লাগার আগে কি কন্ডিশন ছিল? ভরবেগ জোড়া লাগার আগে হচ্ছে m1 u1 প্লাস হচ্ছে m2 u2, আর জোড়া লাগার পরে কি হচ্ছে ভাই? জোড়া লাগার পরে হচ্ছে দুইটা বস্তু সেম বেগ নিয়ে চলছে, বাট দুইটা বস্তুর ভর ভিন্ন, অর্থাৎ জোড়া লাগার পরে m1 v হচ্ছে আর m2 v হচ্ছে m2 v। ঠিক আছে, জোড়া লাগার পরে। কাজে এই জিনিসটাকে এখন কিভাবে লেখা যেতে পারে? m1 u1 প্লাস হচ্ছে m2 u2। আমি এখান থেকে যদি এখন v কমন নিই তাহলে আমি এখন পাবো কি? m2 v। এই হচ্ছে আমাদের মিলিত বেগ। ঠিক আছে, সো মিলিত বেগের ফর্মুলা হচ্ছে এটা। সো তোমরা মনে হয় 19 পড়েছো m1 u1 m2 u2, তারপরে কি m1 v1 m2 v2, বাট এখানে v1 আর v2 এর ভ্যালু হচ্ছে কি? সমান। এটাই হচ্ছে মিলিত বেগ। যখন দুইটা বেগ সমান হয়ে যায় তখন আমরা এটাকে বলি হচ্ছে মিলিত বেগ। মিলিত বেগ কেন? কারণ দুইটা বস্তু মিলিত হয়ে যে বেগ তৈরি করতেছে সেটা হচ্ছে মিলিত বেগ। ওকে, আচ্ছা, সো আমরা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন দেখব। 13-14 সালে একটা কোশ্চেন আসছিল, একটু কাইন্ডলি সেটা যদি একটু দেখি আমরা। 13-14 সালে যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে এমন: 4 কেজি 6 কেজি ভরের দুইটা বস্তু যথাক্রমে 10 এবং 5 ms/s একই বেগে চলছিল। পরস্পরের ধাক্কা খাওয়ার ফলে বস্তুটি যুক্ত অবস্থায় চলতে থাকলো এবং যুক্ত অবস্থার বেগ কত সেটা আমাদের চাওয়া হচ্ছে। তার মানে আমাদের এখানে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের m1 ভর যেটা সেটা হচ্ছে আমাদের কত কেজি? 4 কেজি। 4 কেজি ভরের একটা বস্তু আছে এখানে, আর m2 ভরের একটা বস্তু আছে সেটা হচ্ছে 6 কেজি। তো এই 4 কেজি ভরের যে বস্তু আছে সেটা হচ্ছে 10 ms/-1 বেগে চলছিল, এবং u2 ভরের যে বস্তুটা আছে সেটা হচ্ছে 5 ms/- বেগে চলছিল। আমাদের বলা হচ্ছে যে এই m1 এবং m2 পরস্পর যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার ফলে তারা আসলে কত বেগে পরস্পর চলছিল, অর্থাৎ যুক্ত থাকা অবস্থায় কত বেগে চলছিল, আমাদের মিলিত বেগটা চাওয়া হচ্ছে। তাহলে ভাই কিছুই করা লাগবে না, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলে ক্লোজ। m1 কত? m1 হচ্ছে 4, m2 কত? m1 u1 হচ্ছে 10। সো আবার m2 u2, m2 মানে হচ্ছে 6, u2 মানে হচ্ছে 5, ইকুয়াল টু, যেহেতু একই দিকে চলছে, আবার বলি, যদি একই দিকে চলে তাহলে কিন্তু এই সূত্র হবে, আর যদি একই দিকে না হয়, যদি বিপরীত দিকে বলে তাহলে কিন্তু এখানে মাইনাস ইউজ করতাম। কারণ কি? কারণ বিপরীত দিকে চললে কিন্তু আমাদের দুইটা বস্তুর বেগ কিন্তু পরস্পর ভিন্ন, তখন কিন্তু আমাদের এখানে মাইনাস ইউজ করা লাগতো, রাইট? সরি, এখানে মাইনাস না, আমাদের এখানে মাইনাস ইউজ করা লাগতো দুইটা পরস্পর বিপরীত দিকে চললে। সো যাই হোক, আমরা ওইটাও দেখবো। এখানে তাহলে কত? 4, এখানে হচ্ছে 6 ভি। তাহলে এখানে 40 প্লাস 5 × 30, 10 ভি, তাহলে এখানে 70, দ্যাট মিনস ভি ইকুয়াল টু 7। এই কোশ্চেনটা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে যেটা বললাম 13-14 সালে এবং 7-8 সালে, 13-14 এবং 7-8 সালে দুইটা সালে আসছিল, 13-14 এবং 7-8। ডিউতে আসছিল দুইবার, 13-14 সালে আসছিল, আবার 7-8 সালে, অর্থাৎ 7-8 সালে আগে আসছিল, পরে আবার রিপিট করেছে 13-14 সালে। আচ্ছা,
ওকে, এটা গেল। এবার আরেকটা কোশ্চেন আসছে, আমি সেটা করাবো না, তোমরা সেটা কাইন্ডলি করবা। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 2-3 সালে একটা কোশ্চেন, সেটা তোমাদের HW দিচ্ছে আমি। 2-3 সালে একটা আসছিল HW, ডিউতে আসছিল 2-3 সালে। সেটা তোমরা করবা, একই ফর্মুলা, একই সূত্র, একই জিনিস, জাস্ট তোমরা পারবা, এগুলা করানো লাগবে না। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক। সো এবার টাইপ 3 করব আমরা। এইগুলো মোটামুটি আমাদের 4টা কেস, সরলরৈখিক গতি সমীকরণ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে জড়তার ভ্রামক, বা জড়তার ভ্রামক না করলে, জড়তার ভ্রামক টাই করি, তাহলে সুবিধা হবে আমাদের। টাইপ 3 জড়তার ভ্রামক। টাইপ 3 জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক। ওকে, জড়তার ভ্রামক। সো আমি প্রথম যেটা কেস 1 করব সেটা হচ্ছে লিখবা চাকতি, সিলিন্ডার, বেলুন বা চাকার ক্ষেত্রে। কেস 1 দেখো, আসলে জড়তার ভ্রামকের যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো বেশ বড়। না, আমি একাই। আজান হচ্ছে এত সকাল সকাল? আচ্ছা, যাদের আজান দিচ্ছে তারা হচ্ছে একটু ব্রেক নিতে পারো। আমাদের এখানে আজান দিবে এখনো বেশ সময়, এখানে কিছু না, এখনো 15-17 মিনিট পর আজান দিবে, কাজে আমি আর এখনো করাবো আর কি, ঠিক আছে? আর যাদের করা হয়েছে বা হচ্ছে ব্রেক দরকার বা আজান দিয়েছে যেখানে, তারা একটু ব্রেক নিতে পারো, পরবর্তীতে যতটুকু দেখা হয়েছে ততটুকু দেখে নিবা, ব্যাস। ওকে, সো একটু লিখি চাকতি, কেস 1 লিখি চাকতি, সিলিন্ডার, সিলিন্ডার অথবা এমন থাকতে পারে বেলুন বা চাকার ক্ষেত্রে আমাদের এই জড়তার ভ্রামকের ভ্যালুগুলো আসলে মুখস্থ রাখা উচিত, ঠিক আছে? মানে প্রমাণ হচ্ছে অনেক বড়, বাট অ্যাডমিশনে আসলে তো প্রমাণ লাগবে না, একাডেমিকও লাগে না। তো একাডেমিকে থিওরিগুলো পড়ানো হয়, অ্যাডমিশনে আসলে এত সময় নাই। তো চাকতি, সিলিন্ডার, বেলুন বা চাকার ক্ষেত্রে আমাদের যে জড়তার ভ্রামকটা হয়, সেই জড়তার ভ্রামকটা একটু মাথায় রাখবা 1/2 mr², ঠিক আছে? 1/2 mr²। এম মানে হচ্ছে, মানে আমি যদি বোঝাই, ধরো এ হচ্ছে একটা চাকা, চাকতি, আর এই বস্তুটা যদি আমাদের মাঝখান বরাবর ঘোরে এবং এর একটা ব্যাসার্ধ থাকবে আর, এবং এই যে টোটাল যে বস্তুটা সেটা হচ্ছে বস্তুর ভর, এবং সেই ক্ষেত্রে আমরা বলবো কি বস্তুটার জড়তার ভ্রামক হচ্ছে এটা। সিলিন্ডারের ক্ষেত্রে বিষয়টা কেমন? সিলিন্ডারও একই, কারণ কি দেখো আমি যদি সিলিন্ডার রাখি জিনিসটা এমন না, তো সিলিন্ডার এমন হলেও বস্তুটা কিন্তু দেখো যখন মিডিল পয়েন্টে ঘুরবে তখন বস্তুটা আসলে কোন বরাবর আসতেছে দেখো তো, মানে আলটিমেটলি কিন্তু চাকতি বরাবরই আসতেছে, রাইট? মানে আমাদের দেখো সিলিন্ডার হলেও আমাদের কোন অক্ষ বরাবর প্রবেশ করতেছে, মানে কোন সাইড দিয়ে প্রবেশ করতেছে সেটা দেখো তো চাকতি টাইপের না, চাকতি টাইপের হলে হবে, ঠিক আছে? আবার দেখো চাকা, মানে চাকার ক্ষেত্রে কি হয়, এটা হয় না,
সো আলটিমেটলি কি আসলে আমাদের যে চাকাটা থাকে বা চাকতি মাকতি থাকে সেইগুলা কিন্তু একটা মানে চাকতিকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই সিলিন্ডারের মাথাটা চাকতি আকৃতির, আবার চাকাটাও কি চাকতি আকৃতির। চাকতি মানে কি আসলে? চাকতি আকৃতি বলতে আসলে কোনটা বোঝাচ্ছি? এটার মানে হচ্ছে যে কোনো একটা সার্কেল আছে তোমার কাছে, গোলক আছে, এই গোলকের কোনো একটা পার্ট যদি কেটে নাও তাহলে সেটা হয়ে যায় তোমার চাকতি আকৃতি হয় সেটা, ঠিক আছে, সার্কেল হয়ে যায় সার্কেল। এবং সেটাই মূলত আমাদের যদি একটু নিরেট হয় তাহলে সেটাকে আমরা বলতেছি চাকতি। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, আচ্ছা। সো এখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছিল, আমরা দেখি 5-6 সালে একটা কোশ্চেন আসছিল, 5-6 সালে একটা কোশ্চেন আসছিল। পাঁচ ছয় সালে একটা কোশ্চেন আসছিল, 5-6 সালে। পাঁচ ছয় সালে যে কোশ্চেনটা আসছিল সেটা যদি একটু বলি তোমাদের, জড়তার ভ্রামকের 5-6 সালে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক আগে আসছিল। সেই কোশ্চেনটা হচ্ছে এমন যে একটি কঠিন বেলুনের ভর 5 কেজি, ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বেলুনের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? তার মানে আমাদের এই বেলুনের ভর দেওয়া রয়েছে হচ্ছে 5 কেজি এবং আমাদের যে ব্যাসার্ধটা সেই ব্যাসার্ধটা দেওয়া রয়েছে হচ্ছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার আমাদের জড়তার ভ্রামক কত সেটা হচ্ছে চাচ্ছে। তো 3 বাই আমাদের এখানে কত 100 মিটার। তাহলে আই ইকুয়াল টু কত হবে ভাইয়া? আই ইকুয়াল টু হবে হাফ ইন্টু এম হচ্ছে 5 কেজি বাই আর মানে হচ্ছে 3/100 স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের দেওয়া রয়েছে। সো আই ইকুয়াল টু তো অনেক আগে আসছিল, ক্যালকুলেটর বাদে করা যাবে অবশ্য, বাট এখন ভ্যালুগুলো এভাবে দিবে না, টপিক সেম থাকবে। 9/100 গুণ হচ্ছে 100, তাহলে 5 20 100, আর এখান থেকে আর কাটাকাটি করা যাবে। এখানে তুমি 9 এর জায়গায় 10 ধরতে পারো ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে এখানে 2 হলো। তাহলে আমাদের যেটা আসতেছে 1/400, তাহলে 0.04 এর থেকে কিছু কম বেশি হবে আর কি, ঠিক আছে। আমাদের এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেটা যদি একটু বলি, দেখো আমাদের এটাকে আরো কিভাবে লেখা যেতে পারে, দেখো ভাই 1/4 গুণ হচ্ছে এখানে কত 100, তাহলে এটাকে কিভাবে লেখা যেতে পারে 0.25 গুণ উপরে গেলে 10 টু দ্য পাওয়ার স্কোয়ার, এরকম হবে, -2 হবে, রাইট, এরকম হচ্ছে 1/25 হবে 1/4 করলে 0.25 গুণ 10 টু দ্য পাওয়ার -2। আচ্ছা, এরপরে আমি যদি এরকম লিখি যে 2.5, তাহলে আমাদের পয়েন্টটা এই ঘরে চলে গেলে কি হবে 10 টু দ্য পাওয়ার -3 হবে না? দেখো আমি এটাকে যদি এভাবে লিখতে চাই যে 25/100 গুণ 10 টু দ্য পাওয়ার -কিউ, তাহলে আমাদের বিষয়টা কেমন দেখো, আমি যদি এরকম যদি বলি যে এই জিনিসটাকে আমি এই জিনিসটাকে কি করতেছি যে 0.25 গুণ 10 টু দ্য পাওয়ার এখানে -2 আছে, আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই পয়েন্টটা যদি এখানে নিয়ে যাই, দ্যাট মিনস আমি যদি এখানে একটা কাজ করি যে এখানে আমি 10 দ্বারা গুণ করব, আর একটু ভুল হচ্ছে, মানে এই পয়েন্টটা যদি উঠাই দাও তাহলে কি হয় 25 ভাগ হচ্ছে কি 100, রাইট, 25/100 গুণ 10 টু দ্য পাওয়ার -2 এরকম হচ্ছে, রাইট। সো এখন দেখো ভাই যে আমার যে এখানে 100 আছে, আমি যদি এখানে নিয়ে যাই তাহলে কি হয় 25 গুণ 10 টু দ্য পাওয়ার স্কোয়ার আছে, উপরে নিয়ে গেলে হবে 10 টু দ্য পাওয়ার -4, 10 টু দ্য পাওয়ার -4, রাইট। তাহলে এখন বলো তো ভাইয়া যে আমি যদি এখন যদি এই জায়গাটা 10 দিয়ে ভাগ দিই, আবার নিচে যদি 10 দিয়ে ভাগ দিই, তার মানে আমি কিন্তু এখানে 2.5 গুণ 10 টু দ্য পাওয়ার -5 লিখতে পারি, রাইট। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 2.5 এর আশপাশে, 2.5 এর আশপাশে আমাদের অ্যান্সারটা হবে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমি এই যে অপশনগুলো একটু দেওয়া রয়েছে সেটা যদি আমি তোমাদের বলি, এখানে দেওয়া রয়েছে অপশনগুলো এমন, আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে 4.50 গুণ 10 টু দ্য পাওয়ার -3 কেজি পার মিটার কিউব। বি নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2.25 গুণ 10 টু দ্য পাওয়ার -3। সি নম্বর যে অপশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 1.5 গুণ 10 টু দ্য পাওয়ার -3, 1.5 গুণ -10 টু দ্য পাওয়ার -3। অ্যান্ড ফাইনালি ডি নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 0.38 গুণ 10 টু দ্য -3, 0.38 গুণ 10 টু দ্য পাওয়ার -3। সো অনায়াসে আমরা এখন বুঝতে পারছি যেহেতু 2.5 আমাদের ক্যালকুলেশন করে আসতেছে, তাহলে আমরা যেহেতু এখানে একটু কম বেশি নিয়েছিলাম, এখানে 9-এর জায়গায় 10 নিয়েছিলাম, সো আমি কিন্তু ইজিলি বলতে পারি আমাদের অ্যান্সারটা হবে এটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে। সো এবার আমরা যেটা করব সেটা লিখবা আয়তাকার পাতের মধ্যবিন্দুতে গেলে জড়তার ভ্রামক। কেস 2 লেখো, এবার একটু কেস 2 লিখবা তোমরা। সেটা হচ্ছে আয়তাকার পাতের মধ্যবিন্দুতে গেলে জড়তার ভ্রামক। কেস 2 লিখবা আয়তাকার পাতের মধ্যবিন্দুতে গেলে জড়তার ভ্রামক। আয়তাকার পাতের মধ্যবিন্দুতে গেলে জড়তার ভ্রামক। কেস 2, আহা ডিস্টার্ব, কারেন্ট চলে গেল আবার। আচ্ছা, আমার মনে হয় না আজকে আর ক্লাস না হবে, কারণ আমার ফোনে চার্জ আছে মাত্র 8%, মানে যেটা দিয়ে আমি ক্লাস দেখতেছি, আবার কারেন্টও চলে গেল। একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি তোমাদের কালকে ক্লাস নিই, মানে আমার টপিক আছে মূলত কোন টপিকটা আমি যদি একটু বলি তোমাদের, সেটা হচ্ছে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে বৃত্তপথে যে রাশিমালাগুলো আছে, বৃত্তপথের রাশিমালার, আর হচ্ছে লিফটের যে টপিকটা, লিফট, এই দুই একটা টপিক আছে। দুই একটা টপিক হলে আমাদের মূলত শেষ। কালকে হয়তো আমার সর্বোচ্চ 20-25 মিনিট মতো সময় লাগবে, এটা করে কালকে আমাদের ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে। দ্যাট মিনস আমি যেটা করব সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। আচ্ছা, কারেন্ট চলে যাচ্ছে বারবার। বাকিটা কালকে ক্লাস নিয়ে, মানে এই যে চ্যাপ্টার আছে বাকিটা কালকে নিয়ে তে হচ্ছে সপ্তম অধ্যায় করাবো তোমাদের। সপ্তম অধ্যায় কালকে তোমাদের ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে বড় ক্লাস হলেও কালকে তোমাদের বড় ক্লাস নেব, অর্থাৎ কালকে ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে, সপ্তম অধ্যায় করাইলে ফার্স্ট পেপার শেষ। তো কালকে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কালকে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।